জুলাই উইমেন্স ডেতে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজন। নারীর নিরাপদ বিচরণ ক্ষেত্র নিশ্চিতের দাবি। জুলাই মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না। আমাদের বৈষম্য এখনো যায়নি। কখনো তখন ভাবিনি যে এই দিনের বিজয়টা আসলে দেখতে পারবো, তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জুলাই গণঅভ্যুত্থানের ১৫তম দিনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হন ৪০০ জন। মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য উস্কে দেয় আন্দোলন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছে। সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আরেকটা হাত হয়ে তাদের সাহায্য করব। শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ৩,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। আত্মসমালোচনায় আরও শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত। ৩,২০০ বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে, এই মেসেজটা আমরা দিয়েছি। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে ধারণা ফরাসি রাষ্ট্রদূতের। কার্যক্রম নিষিদ্ধ আর জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়ায় ভোটে অংশ নেওয়া কঠিন হবে আওয়ামী লীগের। মাত্র ১.৫ মিনিটেই খুলনার যুবদল নেতা মাহবুব হত্যা মিশন শেষ করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলছে অপরাধী শনাক্তের কাজ। ৪ হাত পা ছাড়াই চলছে অদম্য নাজিমের জীবনযুদ্ধ। দয়াদাক্ষিণ্য নয়, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার। আব্বুরে বললাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, দেখি কোনো একটা চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। এখন আলহামদুলিল্লাহ আমার যতটুকুই হয় আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিন থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে পালিত হলো জুলাই কন্যা দিবস। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গীত, সিনেমা আর আলো ঝলমলে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প। শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে ছিল জুলাই ঘিরে তারুণ্যের উচ্ছ্বাস। ১৪ জুলাই গণ অভ্যুত্থানের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে বের হয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে এসেছিলেন জুলাই কন্যারা। মিলিত হয়েছিলেন শহীদ মিনারে। জুলাইয়ের সেই অগ্নিকন্যাদের অবদানের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম শিরোনামের অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা। আমাদের সন্তানদের উপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হয়। জুলাই মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না। যে পরিমাণ উপস্থিতি আমরা আশা করেছিলাম সে পরিমাণ নারীরা নেই। আমাদের বসা উচিত ছিল সামনে, সেটা কিন্তু হয়নি। আমাদের বৈষম্য এখনো যায়নি। কখনো তখন ভাবিনি যে এই দিনের বিজয়টা আসলে দেখতে পারবো, তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ব্যান্ড শো আর চলচ্চিত্র প্রদর্শনী। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বের করা হয় রিকশা র্যালি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে র্যালিতে ৩ শতাধিক রিকশায় চড়ে অংশ নেন জুলাই কন্যারা। এছাড়া সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল জুলাই কন্যাদের স্মৃতিচারণ আর সঙ্গীত পরিবেশনা। পরে রাত 11:30টায় শুরু হয় জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ড্রোন শো। স্বৈরাচারী সরকারের অপশাসন ও জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পর্ব তুলে ধরা হয় ড্রোন শোতে। এরপর রাতভর রাজু ভাস্কর্যের পাদদেশে ছিল কনসার্ট। শহীদ মিনারের মতো সেখানেও ছিল গানের ফাঁকে জুলাই কন্যাদের স্মৃতিচারণা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
আজ 15 জুলাই, এক বছর আগে এই দিনে একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। সব মিলিয়ে জুলাই স্মৃতি ক্যালেন্ডারে 15 তারিখটি সেই দিন যেদিনের পর থেকে ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণ আন্দোলনে। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব 15 জুলাইয়ের দৃশ্যপট। 15 জুলাই বেলা 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। আগের রাতে রাজাকার ট্যাগিংয়ের ক্ষোভ তখনও যায়নি, বরং তা ছড়িয়েছে আরও বেশি। হঠাৎ করেই উত্তেজনা বিজয় ৭১ হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে। শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ আর বিপরীতে সশস্ত্র হামলা ছাত্রলীগ যুবলীগের। আমি সেদিন আহত হয়েছিলাম। আমাকে হলো রিক্সায় করে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছে। মানে আমি নিজে তখন ট্রিটমেন্ট নিব কি, আমি আসলে পায়ের মাঝে একটা গিট বেঁধে হলো গিয়ে ভলান্টিয়ারিং শুরু করি, কারণ আমার নিজের কাছে পাপ হচ্ছিল যে আমার বোনেদেরকে এত বিশ্রীভাবে মারছে। প্রায় 40 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। আহত হয় নারী শিক্ষার্থী সহ অন্তত 400 জন। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। হেলমেট, লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে চলে তাদের মহড়া। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে অবস্থান নিয়ে ইউআইইউ, এআইইউবি আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না? আমরা বাংলাদেশের সন্তান। যাই হয়ে যাক, যেহেতু সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আর একটা হাত হয়ে তাদের সাহায্য করব। রাতের বেলা আমরা একটা ভাবছি যে মেসেঞ্জারে তো গ্রুপ খোলা যাবে না, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলেছিলাম যে কীভাবে আমরা কালকে ম্যানিফেস্টো তৈরি করব। এদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলে দেশ জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার রেশ চলে আসে 16 শহর পর্যন্ত। সংঘর্ষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একই ঘটনা সারা দিন ধরে চলতে থাকে রংপুর, খুলনা, সিলেট আর রাজশাহীতে। ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, তখনও বিভিন্ন অনুষ্ঠানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে লেলিয়ে দেয়া আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনকার মন্ত্রীরা। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা তার জবাব ছাত্রলীগ তারাই দেয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আবারও কয়েক দফা সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। হল প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক হয় উপাচার্যের। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? দলটির শীর্ষ নেতারা বলছেন এক্ষেত্রে চাপ নেই, কারণ পট পরিবর্তনের পর থেকে দল ও অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তারপরও গুটি কয়েক দল বিদেশি মদত ও নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে কাট্টা হয়েছে। তবুও রাজনৈতিক অনৈক্য এড়াতে তৃণমূলে বার্তা দিয়েছে দলটি। পাশাপাশি আত্মসমালোচনার অংশ হিসেবে দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। আরেফিন শাকিলের প্রতিবেদন। ঘরোয়া সভা থেকে আনুষ্ঠানিক আলোচনায় বারবার অনিয়ম আর বিশৃঙ্খলা এড়ানোর তাগিদ দিলেও প্রায় নিয়ন্ত্রণহীন বিএনপি তৃণমূল। সোহাগ হত্যায় আরেক দফা সমালোচনায় বিদ্ধ বিএনপি। অস্বস্তি তৈরি হয়েছে দলের সর্বস্তরে। বিএনপি এখন চাঁদাবাজদের দল
এমন সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে চেপে ধরছে দলটির এক সময়ের মিত্র দলগুলো। মিত্রদের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি, পাশাপাশি অপরাধ দমনে সরকারের উদাসীনতায় হতবাক জানিয়ে রোববার স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা করেন নেতারা। সিদ্ধান্ত হয় সহনশীলতা ও রাজনৈতিক কৌশলে পরিস্থিতি সামাল দেয়ার। ভারত যা চায়, আওয়ামী লীগ যা চায়, সেটাকে কার্যকর করার জন্য তারা এই নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর তারা যে অপকর্ম করে, বিভিন্ন দখল করে, তারা কয়েকজনে বহিষ্কার করছে। তারা তো সাদা তোলে না, তারা তো হাদিয়া তোলে। বিএনপি কোনটা সব হয় নাই, বিএনপি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। যারা ভালো খেলে তারা ধৈর্যের সাথে খেলে, আর যারা জানে ঘোড়ার থেকে যে আমি জয়লাভ করতে পারবো না, তারা কিন্তু ফাউল করে। আর এই অদৃশ্য ষড়যন্ত্র এবং অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে একটু ব্যাপারিত হয়। আমরা এটা চাপ মনে করি না, এটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, সাংগঠনিকভাবে মোকাবেলা করব। আমরা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাবো। নানা অনিয়মের অভিযোগে কিছু ক্ষেত্রে তদন্ত ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত 10 মাসে মূল দলের সাথে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলও তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উদ্দেশ্য পরিষ্কার, ভোটের আগে বিপুল জনসমর্থন হারাতে নারাজ বিএনপি। সেজন্য দলের সব পর্যায়ে নতুন করে নির্দেশনা পাঠাচ্ছেন নীতি নির্ধারকরা, যেখানে গুরুত্ব পাচ্ছে সামাজিক শৃঙ্খলা। লক্ষ কোটি নেতা কর্মীদের মধ্যে আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে কি জড়াবে না। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। 3200 বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার হওয়া। একটা রাজনৈতিক দল তার দলের মধ্যে কি করতে পারে? সে সর্বোচ্চ তার সদস্যপদটা খারিজ করতে পারে। একটা রাজনৈতিক দল তাকে জেলও দিতে পারে না, ফাঁসিও দিতে পারে না। প্রশাসন তাকে ধরছে না কেন? পুলিশ তাকে ধরছে না কেন? দলটির নেতারা মনে করেন বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে সুবিধা করার কোনো বাস্তবতা নেই জেনেই সংঘবদ্ধ একটি গোষ্ঠী পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বকেও রাজনীতির রং দিয়ে অপপ্রচারে নেমেছে, যাতে সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস্তুপই। তবে কার্যক্রম নিষিদ্ধ, জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়া ও বিচার চলমান থাকায় আওয়ামী লীগের জন্য নির্বাচন করা কঠিন হবে বলে ধারণা তার। ভোট আয়োজনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়ে ইউরোপের এই দূতের বিশ্বাস, আসছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর অনেকটা স্পষ্ট আসছে ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদি সংস্কারগুলো হয়, সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। এখনো ভোটের টাইমলাইন নিয়ে সুস্পষ্ট কিছু জানায়নি কমিশন। আসছে নির্বাচন নিয়ে নানা কারণেই আগ্রহ আছে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের, তাই চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক নজর রাখছে তারা। ইউরোপের অন্যতম বড় শক্তি ফ্রান্স। রাষ্ট্রদূতের মূল্যায়ন, নির্বাচন ইস্যুতে ঠিক পথে এগুচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। Dr. Yunus has been engaging and committing itself to prepare the scene to hold free and fair elections. এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করবে বলে আমার বিশ্বাস। সে কাজে নির্বাচন কমিশনকে যতটা সম্ভব সহযোগিতা করব আমরা। আমার ধারণা ভোটের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকও পাঠাবে আমাদের জোট ইউরোপীয় ইউনিয়ন। International European observers 5 আগস্টের পর থেকেই মাঠে নেই আওয়ামী লীগ। তার উপর দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। দলের প্রধান সহ শীর্ষ নেতাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলার বিচার চলমান। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কঠিন বলে ধারণা এই পশ্চিমা দূতের। That's clearly their intention. So hopefully it will be as inclusive as possible.
আমার বোঝাপড়া কমিশন যতটা সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করছে, তবে এখানে সব নাগরিকের অংশ নেয়ার কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দলটি ক্ষমাও চায়নি, আর নেতাদের বিরুদ্ধে মামলা তো চলছেই। সবকিছু মিলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া খুব কঠিন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার ও বিচার অগ্রগতি হলে রোজার আগেই হতে পারে আগামী নির্বাচন, তা না হলে আগামী এপ্রিলের মধ্যে ভোট হওয়ার কথা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দিনের আলোয় বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে। মাত্র 1.5 মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে 7 জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 11 জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 জন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার 2 পায়ের রগ কেটে পালিয়ে যায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বলছেন, দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 1.5 মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। তাদের রাজনৈতিক পরিচয় এভাবে নেই, এটা অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে জড়িত, তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি। হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার। মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই। আমি চাই সুষ্ঠু বিচার, যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক। এইটাই আমি দেশের কাছে, প্রশাসনের কাছে এটা দাবি। ভাইয়ার মুখে শুনছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসতো যে চাঁদা দাও, না হলে তোমার অবস্থা খারাপ, বা তুমি এসবের মধ্যে যাবো না, রাজনীতি বাদ দাও, চলে যাও। গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর। বড় রামদাহাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক SMS বাণিজ্যে রাজস্বের ন্যায্য হিস্সা আদায় করতে চায় সরকার। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছতার সাথে তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাতিল হচ্ছে আগের নিয়ম নীতি। আন্তর্জাতিক SMS আদান প্রদান পরিচালনার জন্য আলাদা লাইসেন্স এবং গাইডলাইন করবে BTRC। তবে মোবাইল অপারেটরদের অভিযোগ, নতুন করে এই খাতের জন্য লাইসেন্স দেওয়া হলে তা হবে শর্ত ভঙ্গের শামিল। আন্তর্জাতিক শর্ট মেসেজ সার্ভিস, যা A2P নামে পরিচিত, আন্তর্জাতিক কল আদান প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার গাইডলাইন ও মনিটরিং এর অবকাঠামো থাকলেও আন্তর্জাতিক SMS আদান প্রদানে নেই সুনির্দিষ্ট কোনো নীতিমালা, নেই নির্ধারিত দরও। কি পরিমাণ মেসেজ আদান প্রদান হচ্ছে তা তদারকির প্রক্রিয়াও নেই। প্রযুক্তিবিদরা বলছেন, বিগত সময়ে এ খাতে বছরে 1000 কোটি টাকার বাণিজ্য হলেও প্রতি মাসে সরকারের হিস্সা মিলেছে মাত্র 2-3 কোটি টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, 90% A2P SMS বৈধ চ্যানেলে আদান প্রদান হয়নি। টপোলজিতে এটাকে অ্যাড্রেস করা হবে। তবে অভিযোগটা পুরোপুরি সত্য যে সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আমি একেবারে সংখ্যা দিতে পারি, সরকার 90% মেসেজের এবং ইন্টারন্যাশনাল কোডের বিপরীতে কোনো রেভিনিউ পায় না। এরা বিভিন্ন চ্যানেলে, অবৈধ চ্যানেলে নিয়ে আসে। বর্তমানে A2P SMS আদান প্রদান করছে মোবাইল অপারেটররা। তবে এখাতে স্বচ্ছতা আনার জন্য গাইডলাইন তৈরির পাশাপাশি এবং পৃথক লাইসেন্স প্রবর্তন করতে চায় সরকার। নতুন করে এখাতে লাইসেন্স দেওয়া হলে তা মোবাইল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, এমন অভিযোগ মোবাইল অপারেটরদের। ভয়েস SMS যেটা, এটা কিন্তু আমাদের লাইসেন্সের একটা ইন্টিগ্রাল স্কোপ।
এর বাইরে কিন্তু আর তেমন কোনো স্কোপ আমাদের নেই। সো এটার উপর নির্ভর করে কিন্তু আমরা লাইসেন্স ফি দিয়েছি, স্পেকট্রাম কিনেছি, আমরা ইনভেস্টমেন্ট করেছি এবং এটা কিন্তু এক্সক্লুসিভ লাইসেন্স। সেখানে যদি এখন হঠাৎ করে বলা হয় যে না ইন্টারনেট এসএমএসটা তোমরা ছাড়াও আর অনেকে করতে পারবে, তখন কিন্তু এই এক্সক্লুসিভিটা ভঙ্গ হয়ে যায়। এটুপি এসএমএস পরিচালনার জন্য আন্তর্জাতিক স্তরে নতুন করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। এই এসএমএস পাওয়ার অধিকার আইআইজি কিংবা এমএনও কাউকে দেওয়া হয়নি। এটার জন্য হওয়ার কথা ছিল আরও বহু বছর আগেই একটা লাইসেন্স হওয়ার কথা ছিল, যে লাইসেন্সের এগেনস্টে তারা বিটিআরসিকে রেভিনিউ দেবে এবং বৈধ চ্যানেলে কোডগুলো আনবে। আমরা যেটা করছি নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে সেখানে সেই লেয়ার লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার পরিচালনা করতে হবে। আন্তর্জাতিক এসএমএস এর ব্যবসা কেড়ে নেওয়া হলে সেবার অন্যান্য খাতে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের, এমন আশঙ্কার কথা জানান মোবাইল অপারেটররা। এটা লাইসেন্সিং অ্যাপ্লিকেশনে এটা আমাদের কাছে আছে, সো এটা আসলে সুযোগ নেই অন্যভাবে করার। আরেকটা জিনিস আমি বলি, এটা পলিসিতে আনা হচ্ছে। আপনি কিন্তু পলিসি দিয়ে আপনি কিন্তু লাইসেন্সিং এগ্রিমেন্ট চেঞ্জ করতে পারবেন না এবং পারা উচিত না। এটুপি মেসেজ পরিচালনায় স্বচ্ছতা আনতে বিটিআরসিকে চিঠি দিয়েছে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিস। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়, এর সাথে ভারতের উজানের পানি আসলেই সৃষ্টি হয় প্লাবন। কয়েক যুগ ধরে এভাবেই চলে আসছে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলা। 2024 সাল থেকে শুধু ভয়াবহ বন্যা দেখা যায় পুরো জেলায়। গত বছর বন্যায় সবকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এবার এখন পর্যন্ত প্লাবিত হয়েছে 112টি গ্রাম, বাঁধ ভেঙেছে 41টি। উজানে বৃষ্টি হলে এভাবেই ক্ষিপ্র গতিতে পানি ঢোকে ফেনীতে। এমন চিত্র বহু বছর ধরেই, জন্মের পর থেকে এমনটাই দেখে আসছেন প্রবীণরাও। বারবার ওখান থেকে আমাদের কৃষকের যে ক্ষতি হয় এটা পুরো এই 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে, তারপরে আমরা কৃষক কি করে বাঁচে? যতগুলো কাজ হয়েছে দুর্বল কাজ, একদম অল্প সামান্য কিছু মাটি দিয়ে কোন রকম এরা বয়ে যায়। যত যাই কিছু করুক না কেন, কৃষক সর্বশেষ কৃষকে দুঃখী। মানে এই যে বাধা নিয়ে অনেক জনে অনেক কিছু করেছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় যে বাঁধের কোনো কাজ হয়নি। এই ঘরটি ফুলগাজীর বিধবা সুজন বিয়ার। বানের পানি আপন ঠিকানা ছেড়ে পাঠিয়েছে পরের বাড়িতে। বন্যার দিনগুলোতে রাত পোহালেই এসে চেয়ে চেয়ে দেখে। একই অবস্থা ছাগলনাইয়ার রিকশা চালক ইয়াকুবেরও। 6 দিন পরও পানি নামেনি, আশ্রয় এখন অন্যের বাড়িতে। আমার ঘরে হ্যাঁ খানি, আমরা ঘরে ঢুকতে পারি না, আমি বড় অভাবী মানুষ। ঘরের ভিতরে এখনো পানি আছে, পিছনে পানি, চুলাটু পানি আছে, এ পর্যন্ত পানি এখনো, সামনে রুমে পানি আছে। আন্তর্জাতিক নদী আইন না মানায় পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের শিকার ফেনী জেলা। এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি আর ফসলের ক্ষতি তো আছেই। স্কুলে ছাত্ররা আসেন না, তারা আসি ঘুরি চলে যাচ্ছে, আর এখানে এই পানির কারণে কোনো ছাত্র আসছেন না। আমাদের স্কুলে পানি, রাস্তায় পানি, সেজন্য পরীক্ষা দিতে পারিনি। বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এবারের বন্যায় 150 শতাধিক গ্রামে প্লাবন ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 1/2 শতাধিক স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আমাদের চূড়ান্ত ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য আমরা কাজ করছি। প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, আমাদের বেশ কিছু ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে বেশ একটি ক্ষতি আছে। বাঁধ ভাঙ্গার 6 দিন পরও এই স্কুলে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। ভারতের উজানের পানি সম্পদের যেমন ক্ষতি করেছে, জীবনের ক্ষতি করেছে, পাশাপাশি শিক্ষারও ক্ষতি করেছে। এটি থেকে স্থায়ী পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। জীবন যুদ্ধে টিকে থাকার কত গল্পই না শুনি আমরা। এবার শুনবো অদম্য নাজিমের গল্প। 6 বছর আগে বিদ্যুতের শকে হারাতে হয়েছে 2 হাত ও 2 পা। শরীরে রয়েছে জটিল রোগ, কিন্তু তারপরও হারতে রাজি নন নাজিম। কাছের মানুষেরা যখন নাজিমকে ভিক্ষা করার পরামর্শ দিচ্ছেন, তখন তার স্বপ্ন উদ্যোক্তা হবার। হার না মানা এই যুবকের গল্প শোনাবেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফুর রহমান।
হেঁটে চলার ক্ষমতা হারিয়েছেন কয়েক বছর আগে। 24 বছর বয়সী নাজিম শত ইচ্ছা সত্ত্বেও ছুঁয়ে দেখতে পারেন না কোনো কিছু। বাবার সাহায্য নিয়ে দিনে অন্তত 2 ঘন্টা ঘরের বাইরে চলাফেরা করেন। ঘটনা শুরু বছর 6 আগে। দিনমজুর হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন তিনি। 11,000 ভোল্টের শকে পুড়ে যায় 2 হাত আর 2 পা। মৃত ভেবেই সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারাত্মকভাবে পুড়ে গেছিল আমার হাত আর পা। রডটা যখন কারেন্টের তারের সাথে লাগছিল তখন আপনার পুরো রডটা আগুনের মতো লাল হয়ে গেছিল একেবারে। আমি হাত যেভাবে ধরে রাখছিলাম রড মুট করে, ওইভাবেই একেবারে রডের ছাপ বয়ে গেছিল। আঙ্গুলগুলো হাড্ডি সহ গলে একেবারে রডের ছাপ বয়ে গেছিল। পায়েও আগুন ধরে প্যান্ট গেঞ্জি যা পরা ছিলাম সব পুড়ে গেছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হয় অসহায় জীবন। যে সন্তান ছিল বাবা মায়ের সহায়, সেই হয়ে যায় পরিবারের বোঝা। জীবন বাঁচানোর তাগিদে আসে ভিক্ষা করার প্রস্তাব। আমি যখন বাসায় আসলাম তখন আমি দেখলাম যে আমার সব হাত পা কেটে দিছে। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, সেখান থেকে আমি একেবারে অর্ধেক হয়ে গেছি। আমার উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি, সেখান থেকে আমি মাত্র 2.5 ফুট হয়ে গেছি। আমার আব্বা আম্মারাও তারা এই উপদেশ দিত যে ভিক্ষা করাও ছেলের এই সেই। আমার আব্বা আম্মাও কখনো আমারে বলে নাই যে আমার ছেলেকে ভিক্ষা করাবো বা এরকম কোনো চিন্তা ভাবনা তারা আমার কাছে বলে নাই। হেরে যাওয়ার মানুষ নন নাজিম, তাই নিজের মোবাইল ফোনকে পুঁজি করে হয়ে ওঠেন উদ্যোক্তা। ফেসবুকে ভোগ্যপণ্যের পেজ খুলে বিক্রি করছেন মধু আর ঘি। নাজিমের অনলাইন ব্যবসায় সাধ্যমতো সহায়তা করছেন তার রিক্সা চালক বাবা ও গৃহকর্মী মা। আমার মামা অ্যান্ড্রয়েড ফোন চালাইতো, আমি তার থেকে একদিন তার ফোনটা নিয়েছি, মামা একটু ফোনটা দেন। ফোন নিয়ে আমি ট্রাই করছি যে পারি কিনা, দেখি যে আমার এই হাতটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারি। আব্বুরে বললাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও, দেখি কোনো একটা চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। এখন আলহামদুলিল্লাহ আমার যতটুকুই হয় আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারি, পরিবারের পাশে থাকতে পারি, এটা আমার সার্থকতা আমি মনে করি। দুর্ঘটনায় জীবন বদলে যাওয়া নাজিমের এখন একটি শপথ, বেঁচে থাকতে কোনোদিন ভিক্ষা করবেন না তিনি। ব্যবসা বড় করার পাশাপাশি লেখাপড়াটাও শেষ করার স্বপ্ন এই তরুণের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফলাফলে সবাইকে চমকে দিয়েছেন চট্টগ্রামের 3 শিক্ষার্থী। একজন বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে দেশ সেরা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে চট্টগ্রাম বোর্ডে সেরা, অপর 2 জনও দেখিয়েছেন কৃতিত্ব। 3 জনেরই স্বপ্ন বড় কিছু হওয়া। যারা সেরাদের সেরা, ঘরে কেমন তারা, এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিনে 8-10 ঘন্টা পড়তেন চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকার। কিন্তু এসএসসি পরীক্ষার 1300 নম্বরের মধ্যে 1285 নম্বর পেয়ে দেশ সেরা হবেন তা ভাবেননি। এবার বুয়েটে ভর্তি হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। দেশের মানুষের জন্য, দেশের অবকাঠামো উন্নতির জন্য আমি একটা কিছু করতে চাই, তো এই স্বপ্ন থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বুয়েটে যাওয়ার ইচ্ছা। আমার প্রত্যাশা থাকবে সে যাতে মানুষ হয়, একজন সত্যিকারের মানুষ হয়, দেশের সেবা করে, জনগণের সেবা করে। সে ফার্স্ট হতো, যে ফার্স্ট, এর কোনো সময় সে সেকেন্ড হয়নি ওর বয়সে। এই ক্লাস 10 পর্যন্ত ওর জার্নিটা এরকম ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসা শিক্ষা বিভাগে 1300 এর মধ্যে সর্বোচ্চ 1237 নম্বর পেয়ে সবার সেরা তাজনিন মেহজাবিন চৌধুরী। শহরের নামিদামি কোনো স্কুল নয়, তিনি আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়েই এই কৃতিত্ব দেখিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি বিতর্কসহ নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন 5টির বেশি জাতীয় পুরস্কার। তো এই জায়গাটা থেকে বোর্ডে টপ করার ব্যাপারটা আসলে নিজের যেমন অধ্যাবসায় পরিশ্রম ছিল, ঠিক তেমনি আমার শুভাকাঙ্ক্ষী আমার আম্মু শিক্ষকদের সহযোগিতা ছিল। তবে আমি বাকিদের মতো পড়তাম না, আমার পড়ার ধরনটা ভিন্ন ছিল। আমিও খুব গর্বিত। আসলে আমি ছোটবেলা থেকে ওকে একাই মানুষ করছি, আমি বলতে গেলে আমি সিঙ্গেল মাদার। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে 1300 নম্বরের মধ্যে 1228 নম্বর পেয়ে সবার সেরা সামিয়া হোসেন সিমিম চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার লক্ষ্য বিচারক হওয়া। সিমিমের কৃতিত্বে খুশি স্বজন ও শিক্ষকরা। 7-8 ঘন্টা করে পড়াশোনা করেছি, কিন্তু কোনো শিডিউল ছিল না এভাবে। যখন পড়তাম তখন মন থাকলে একটা না অনেকক্ষণ পড়ে ফেলতাম।
আর যেটা করতাম সেটা মনে রাখার চেষ্টা করতাম, প্র্যাকটিসে ছিলাম সবসময়। ম্যাক্সিমাম স্টুডেন্ট 10 থেকে 12-র ভিতর বাচ্চা 20-এ, কিন্তু ও সিমিন দেখলাম যে 20, তো আমি তখন মনে করলাম যে এই মেয়েটা কে, তো ভালো করে দেখলাম যে, এবং ক্লাসে যেও তাকে আমি এ ব্যাপারে যাচাই করলাম যে না, সে সত্যিই ভালো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, কোচিং করা শিক্ষার্থীরা আগেই পেয়ে যাচ্ছে প্রশ্ন। অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছেন না প্রধান শিক্ষক। যদিও তিনি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। সিরাজগঞ্জ শহরে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতবর্ষী প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের সুনাম সমৃদ্ধ। তবে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্ন ফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত খোদ শিক্ষকরাই। স্কুলে পড়তে হলে প্রাইভেট আর কোচিং অনেকটা বাধ্যতামূলক। বেশিরভাগ শিক্ষকই কোচিং ব্যবসা চালাচ্ছেন, আর সেখান থেকে পরীক্ষার 2 দিন আগেই প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছে কোচিংয়ের শিক্ষার্থীরা। বারবার অভিযোগ দিলেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ অভিভাবকদের। 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়, আর আমাদের বাচ্চাগুলো 2.5 ঘন্টার সময়ও শেষ করতে পারে না। তখন আমরা যেভাবে প্রশ্নটা পরে পেলাম যে জামাল একাডেমিতে, এবং হুবহু সেই প্রশ্নের সাথে তার মিল। স্কুলের শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার এর জন্য, তারপরে আর যারা পড়ে না তাদেরকে নাম্বারও দেওয়া হয় না। এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই, আমার ভবিষ্যৎ আমি মনে করতেছি এর সব অন্ধকার আর জগৎ নাই। শুধু প্রশ্ন ফাঁস নয়, ছাত্রী হোস্টেলও শিক্ষক কর্মচারীদের দখলে। ল্যাবরুম, টিফিন, উন্নয়ন অবকাঠামো নিয়ে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল, যেখানে মেয়েরা থাকবে সেখানে শিক্ষকরা থাকে কেন? পরীক্ষার ফি বাড়ানো হয়েছে, তারপরে আপনার হচ্ছে স্কুলে তো টিফিন দেয়ই না বাচ্চাদের। স্কুলে আসে যায়, ক্লাসে তেমন পড়া হয় না। ল্যাব আছে, কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি। প্রশ্ন ফাঁসের অভিযোগের তীর যে শিক্ষকের দিকে, তার দাবি সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানেন না। উল্টো প্রধান শিক্ষকের অদক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা। প্রশ্ন তো আমাদের করতে দেয়, আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই, তারপরে প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষা পরিচালনা করে। তারপরে কি হয় সে দায়িত্ব তো আমাদের না, আমরা জানি না। এখানে পরীক্ষা নিয়ে কোনো কমিটি নাই, পরীক্ষার প্রশ্ন বন্টনের কোনো নীতিমালা নাই। এই সুষ্ঠু নীতিমালার জন্য আমরা বলি, যার কারণে হলো আমরা অপরাধ। ল্যাবে তো তালা দেওয়া থাকে, তখন চাবি চাইতে গেলে তখন কর্মচারীরা বলে যে হেড স্যারের কাছে আছে, হেড স্যার তখন স্কুল কখনো থাকে না, আর সেই চাবিটা আমরা নিতে পারি না। প্রধান শিক্ষক জানান, প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চলছে। জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমি হুমকি পাচ্ছি, কিন্তু তারপরে আমার কাজ বন্ধ নাই। আমি ডিসি স্যার তো জেলা শিক্ষক অফিসারকে চিঠি দিয়েছে, ব্যবস্থা নিচ্ছে। আমি সামনের সপ্তাহে স্কুলকে চিঠি দিব, কামরুজ্জামানকে চিঠি দিব, তারপরে যারা অভিযোগ করেছে তাদের চিঠি দিব। তদন্ত করে যে রিপোর্ট আমি বিধি মোতাবেক অধিদপ্তরে পাঠিয়ে দেবো, আর কপি আমি ডিসি স্যারের কাছে দিয়ে দেবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রেমের সম্পর্ক ধরা পড়ায় সামাজিক মীমাংসায় বিয়ে পড়ানো হয়। স্থানীয়দের দাবি, হেনস্থা হওয়ার সেই ক্ষোভ থেকেই 4 মাসের মাথায় হত্যা করা হয় স্ত্রীর এক স্বজনকে। ঘটনাটি কুমিল্লার লাকসামের। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রায় মাস হতে চলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, আর সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। ছেলেকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা। জানাচ্ছিলেন গেল 18 জুন রাতে তার ছেলে রবিউল হোসেন রাসেলকে কিভাবে ছুরিকাঘাত করে পাশের গ্রামের জয়নাল আবেদিন শাওন। হাসপাতালে 21 দিন মৃত্যুর সাথে লড়াই করে 9 জুলাই মারা যায় ছেলে। দুধের বাচ্চা আর স্থানীয়রা জানায়, ঘটনার সূত্রপাত আরো মাস 3 আগে 18 এপ্রিল কুমিল্লা লাকসামের প্রত্যন্ত গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল শাওনের। বিষয়টি ধরা পড়লে 2 গ্রামের মানুষের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় তাদের। ঘটনার দিন উপস্থিত থাকা প্রেমিকার আত্মীয় রাসেলের কাছে সাহায্য চেয়েছিল শাওন। রাসেল তাতে রাজি না হয় রোষানলে পড়ে শাওনের। এতদিন সেই খুব পুষে রেখেছিল শাওন, কল্পনাতেও ভাবেনি কেউ। রাসেলকে বলছিল এমনি এমনি তুই আমার সাইডে দে, তোর আমি কিছু সহযোগিতা করবো, কিংবা টাকা পয়সা দিব। তো রাসেল বলছিল কি না, যদি বলতো তাহলে আমি আমার আব্বু আম্মুকে বলতাম যে
ওনাদের উপরে একটা খ্যাপ আছে, ওনারা আপনারা একটু না করে দিয়েন যে কোনো কিছু না করার জন্য, বেজাল করার জন্য। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। তবে ঘটনার পর থেকেই পরিবার সহ গা ঢাকা দিয়েছে শাওন। এতদিনেও আসামি ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘাতক, তার মনের ভিতরে যে এই জিনিস থাকবে এটা আসলে কেউ কল্পনা করেনি। এত বড় একটা মামলা নেওয়ার পরে উনি মামলার তদন্ত না করিয়া কিভাবে উনি ছুটিতে চলে যায়? প্রচলিত আইনে তাকে আইনের হাতে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আসামিদের গ্রেফতারের সব ধরনের চেষ্টার কথা বলছে পুলিশ। আমাদের একাধিক টিমও ছায়া তদন্ত করতেছি আমরা আসামিকে ধরার জন্য, কিন্তু আসামির ওই সময় মোবাইল ব্যবহার সে করতেছে না। আসামি যদি মোবাইল ব্যবহার করা হতো তাহলে তার এটা একজ্যাক্ট আমরা শনাক্ত করতে পারতাম। রাসেল হত্যার পাশাপাশি আরও দুজনকেও খুনের হুমকি দিয়েছে শাওন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের আলটিমেটাম বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে 100% পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া ও দেশটির বাণিজ্যিক সহযোগীদের। অর্থাৎ মস্কোর সাথে বাণিজ্য করে এমন যে কোনো দেশ যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চাইলে গুনতে হবে এই শুল্কহার। সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে এ হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। জানান কিয়েভকে দেওয়ার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সহ বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন। তবে ইউক্রেনকে দূরপাল্লার রকেট দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার উপর খুবই হতাশ। 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে, প্রায় 100% হারে সেকেন্ডারি শুল্ক। এই যুদ্ধে প্রায় $350 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই। সাম্প্রদায়িক সংঘর্ষ উত্তপ্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। সশস্ত্র মিলিশিয়াদের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করে তেল আবিব। দক্ষিণ সিরিয়ার সামরিক হুমকি ঠেকাতেই এই অভিযান বলে জানানো হয় বিবৃতিতে। এদিকে রোববার থেকে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে শহরটিতে। সিরিয়া বিষয়ক একাধিক পর্যবেক্ষক সংস্থা তথ্যানুযায়ী এতে এখন পর্যন্ত 99 জন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুয়েদায় সেনাবহর পাঠায় আহমেদ আল সারা প্রশাসন। দক্ষিণাঞ্চলীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ সংখ্যালঘু দ্রুজের বসবাস, যাদের সুরক্ষা নিশ্চিতের দাবি আগে থেকেই করে আসছিল ইসরায়েল। গাজা উপত্যকা চলছে প্রচণ্ড তাপদাহ, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগকে নিয়ে গেছে চরমে। মৌলিক চাহিদা জিনিসপত্র এবং চিকিৎসা সেবার চরম ঘাটতিতে থাকা এই মানুষগুলোর জন্য গরম যেন এক নতুন অভিশাপ, আর সাথে পানির প্রবল সংকট তো আছেই। এ যেন গাজাবাসীর ওপর মরার উপর খাড়ার ঘা। এমনিতে বহুদিন ধরে ঘর ছাড়া, তার উপর হামলার ভয়ে প্রতিটি দিন যাপন, আর এখন সে কষ্টের সাথে যোগ হয়েছে অসহ্য গরম। আহমাদ আওয়াদ ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি। প্রচণ্ড তাপদাহের ফলে ভুগছেন অসহ্য যন্ত্রণায়। পায়ে গুরুতর আঘাত পাওয়ায় সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি, কিন্তু এই পরিবেশে তার পক্ষে সুস্থ হওয়া প্রায় অসম্ভব। তাঁবুর মধ্যে নেই চিকিৎসা ও বিশ্রামের অবস্থা। আমার পায়ে এত গরম লাগে যে মাঝে মাঝে চুলকাতে গিয়ে চামড়া ফেটে যায়। তাঁবুর ভেতরে প্রচন্ড গরম। এখানে আমি আর আমার বাচ্চারা কোনো মতে টিকে আছি। আইডিএফ এর আগ্রাসনে আহত আরেক ব্যক্তি মোহাম্মদ আল মামলুকা। প্রতিদিন ক্লিনিকে ব্যান্ডেজ পরিবর্তনের সময় তার যন্ত্রণা নতুন করে শুরু হয়। অসহ্য গরমের সাথে রয়েছে পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসা সরঞ্জামের অভাব। গরমের কষ্ট সহ্য করা যায় না। শীতকাল হলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম, এখন বড় ডোজ দরকার, কিন্তু হাসপাতালে তা নেই। এই তাঁবুতে চিকিৎসার কোনো সুবিধা নেই, এমনকি একটা ফ্যানও নেই। প্রচন্ড কষ্ট পাচ্ছি। এমন অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবের সাথে সাথে তীব্র গরমে আরও অবনতি হচ্ছে রোগীদের অবস্থার। গরমের কারণে পোড়া ক্ষত সারতে দেরি হচ্ছে। রোগীদের গরম থেকে দূরে থাকতে বললেও তাঁবুর ভেতর সেটা একেবারেই অসম্ভব। গরম আর আর্দ্রতার কারণে ঘাম হয়, ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, ফলে ক্ষত সারতে আরও দেরি হয়।
এই তাপদাহের মাঝে পানির সংকটও পৌঁছেছে চরমে। পানির অভাবে পানি শূন্যতা ও নানা ধরনের চর্মরোগে ভুগছে শিশুরা। এমন পরিস্থিতিতে গাজাবাসীদের কেবল একটাই চাওয়া, থামবে আগ্রাসন, ফিরবে স্বাভাবিক জীবন। রেজবানা সাইমা, যমুনা নিউজ।